আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে স্টেরয়েড। যারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন। আমরা আজকে আলোচনা করব স্টেরয়েড নিয়ে। স্টেরয়েড আচ্ছা, স্টেরয়েড হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। তার মানে স্টেরয়েড মূলত কাজ করে ইনফ্লামেশনের বিরুদ্ধে। যেখানে ইনফ্লামেশন, তার বিরুদ্ধে কাজ করবে স্টেরয়েড, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এক নম্বরে হচ্ছে রেডনেস, তারপরে হচ্ছে পেইন, তারপরে সোয়েলিং, তারপরে হট টু টাচ, লস অফ ফাংশন। আমরা এটা একটা থিওরিটিক্যাল বিষয় যে ইনফ্লামেশন ইনফ্লামেশন মূলত আমরা যেভাবে ইনফ্লামেশনকে সংজ্ঞায়িত করি না কেন, ইনফ্লামেশন যেটা, এই ইনফ্লামেশন এই পাঁচটা বৈশিষ্ট্য থাকে যে কোনো ইনফ্লামেশনের। এই পাঁচটা বৈশিষ্ট্য নিয়েই হয় ইনফ্লামেশন। তার মানে যদি কখনো ইনফ্লামেশন হয়, সেই জায়গাটা লাল হয়, সেই জায়গাটাতে ব্যথা হবে, সেই জায়গাটা ফুলে ওঠে, সেই জায়গাটাতে যদি আমরা টাচ করি তাহলে গরম অনুভূত হয়। আর যে অর্গানের বা যে পার্টের ইনফ্লামেশন হবে, ওই পার্ট দিয়ে বা ওই অর্গান দিয়ে আগের মতো আর কাজ করা যাবে না, হবে না। আপনি উদাহরণস্বরূপ মনে করুন যে আপনার হাতে ব্যথা পাইছে, ওই হাতটা লাল হয়ে যায়, ব্যথা হয়, ফুলে ওঠে, গরম মনে হয়, ওই হাত দিয়ে আগের মতো আর কাজ সম্ভব হয় না। অর্থাৎ ইনফ্লামেশন এই পাঁচটা ক্রাইটেরিয়া ফিল আপ করবে। এখন এই পাঁচটা বৈশিষ্ট্য অ্যাট এ টাইম প্রকাশ হইতে পারে, আবার নাও হইতে পারে। এটা আপনাকে বুঝে নিতে হবে। যেমন একটু উদাহরণ দেই। ইনফ্লামেশন অফ লাং, ইনফ্লামেশন অফ লাংস। তাহলে লাংসের যদি কখনো প্রদাহ হয়, এইটাকে আমরা বলি নিউমোনিয়া বা নিউমোনাইটিস। বা নিউমোনাইটিস
আচ্ছা, তাহলে লাংসের যদি কখনো ইনফ্লামেশন হয়, এইটাকে আমরা বলি নিউমোনিয়া বা নিউমোনাইটিস। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বাইরে যদি কখনো ইনফ্লামেশন হয়, ওইটা আমরা বুঝতে পারি যে আমার ব্যথা হচ্ছে, কিন্তু ফুসফুসে যখন ইনফ্লামেশন হবে, তার মানে যখনই আমরা বলবো যে ইনফ্লামেশন অফ লাংস, তার মানে এটা আপনি 100% নিশ্চিত আপনার ফুসফুসেও ব্যথা হচ্ছে, যদিও বাইরে থেকে সেটা অনুভূত হবে না। তার মানে এটা কেন বললাম যে বাইরে থেকে যে সব কিছু আমার প্রকাশ হবে এরকম না। ফুসফুসের প্রদাহ হচ্ছে, তার মানে অবশ্যই সেখানে পেইন আছে, ফুসফুসটা ফুলে গেছে। বাইরে থেকে আমি দেখতেছি না, তার মানে এই না যে সেখানে ঘটনাগুলো ঘটতেছে না। সেখানেও ফুসফুস ফুলে উঠবে, পেইন হবে, এটা বাইরে থেকে রিয়ালাইজ করতে হবে। এই জন্য নিউমোনিয়ার চিকিৎসাতে যে ডক্টর পেইন কিলার অথবা স্টেরয়েড ইউজ করে, ওই পেশেন্ট দ্রুত সুস্থ হয়। এখন অনেকে মনে করে যে নিউমোনিয়াতে আবার পেইন কিলার দিল কেন বা স্টেরয়েড দিল কেন, কারণ ওই যে ওনার মাথায় ওই জিনিসটা উনি মনে রাখছে। তো আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে স্টেরয়েড। আর এই স্টেরয়েড যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এই জন্য আমরা ইনফ্লামেশনের 5টা ক্রাইটেরিয়া সংক্ষেপে আলোচনা করলাম। আচ্ছা, আমরা মূলত 2 ধরনের স্টেরয়েড নিয়ে আলোচনা করব। 2 ধরনের, একটা হচ্ছে ডেক্সামেথাসোন, আর একটা প্রেডনিসোলোন। স্টেরয়েড অনেক রকমের হয়, কিন্তু আমরা 2 ধরনের আলোচনা করব। আমাদের লার্জ অ্যানিমেলে এই 2 ধরনের স্টেরয়েড ব্যবহার হয়। আচ্ছা, ডেক্সামেথাসোন সোডিয়াম ফসফেট আর একটা হচ্ছে প্রেডনিসোলোন, এই 2 ধরনের আমরা আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে ডেক্সামেথাসোন, যেটা এটা স্লোলি অ্যাক্টিভ। অর্থাৎ ডেক্সামেথাসোন যদি আমরা কখনো ব্যবহার করি, এটা স্লোলি কাজ করবে, এটা মনে রাখতে হবে। আর প্রেডনিসোলোন যেটা, এটা র্যাপিডলি, এটা দ্রুত কাজ করে। জাস্ট অপোজিট, একটা স্লোলি, একটা র্যাপিডলি। এবার যদি আমরা ডিউরেশন দেখি, ডেক্সামেথাসোন স্লো কাজ করে বাট লং। এটা অনেক সময় ধরে কাজ করে। অ্যাকশনটা স্লোলি শুরু করে কিন্তু অনেক সময় ধরে দেয়। আর প্রেডনিসোলোন র্যাপিডলি কাজ করে, বাট মানে খুব দ্রুত সময়ে শেষ হয়, দ্রুত শেষ হয়ে যায়। দ্রুত শেষ হয়। আচ্ছা, এই 2 ধরনের যে স্টেরয়েড, এই 2 ধরনের স্টেরয়েডের কিছু কমন বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ডেক্সামেথাসোন প্লাস প্রেডনিসোলোন, এটা সব সময় মনে রাখতে হবে। নাম্বার 1, স্টেরয়েড মানে ডেক্সামেথাসোন প্লাস প্রেডনিসোলোন, এটা আপনি সিঙ্গেল ইউজ করেন বা কম্বাইন্ড ইউজ করেন,
অলওয়েজ কজ অ্যাবর্শন। ডেক্সামেথাসোন এবং প্রেডনিসোলোন অ্যাবর্শন করবে, এইটা মনে রাখতে হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে ডেক্সামেথাসোন অ্যাবর্শন করে না, কিন্তু সব সময় যেহেতু অ্যাবর্শন করে আমাদেরকে এইটা মনে রাখতে হবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি যদি ডেক্সামেথাসোন 100টা গরুতে দেই, 100টা গরুতে আমি ডেক্সামেথাসোন দিলাম, তার মধ্যে 90% অ্যাবর্শন করবে আর 10% অ্যাবর্শন হবে না। তার মানে কি দাঁড়াইলো, এটা হচ্ছে একটা মিরাকেল বলা যায়। ডেক্সামেথাসোন এবং প্রেডনিসোলোন অ্যাবর্শন করে, আমরা এটাই মাথায় রাখবো। 10% যেটা অ্যাবর্শন হবে না, কোনটা অ্যাবর্শন হবে না এটা আমরা জানি না। তার মানে আমরা যখন কোথাও সাজেস্ট করব বা পুশ করব, আমরা বলেই দেব যেটা অ্যাবর্শন হবে। যদি বেঁচে যায় যাবে, সেটা হলো আলাদা বিষয়। ডেক্সামেথাসোন হিউম্যানের কথা যদি আমি বলি, মানুষে অ্যাবর্শন করে না, কিন্তু অ্যানিমেলে অ্যাবর্শন করে, আবার অনেক সময় করে না। এই 10% করে না, 90% করে। এই জন্য মানে কনফিউশন রাখা যাবে না, আমরা ধরে নেব সেটা অ্যাবর্শন করে। আমরা যদি কোনো প্রেগনেন্ট অ্যানিমেলে দেই, আমরা বলে দেব যেটা অ্যাবর্শন করবে। যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু আগেই আমরা গ্যারান্টি দিতে যাব না। এটা হলো 1 নাম্বার বৈশিষ্ট্য, এটা অ্যাবর্শন করবে। 2 নাম্বার হচ্ছে স্টেরয়েড কভার অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশন। অর্থাৎ স্টেরয়েড যে কোনো অ্যালার্জিক রিয়াকশনের বিরুদ্ধে কাজ করে। যে কোনো অ্যালার্জির বিরুদ্ধে আপনি স্টেরয়েড দিতে পারবেন। অর্থাৎ যে কোনো ধরনের অ্যালার্জিক ডিসঅর্ডার, যেমন একটা এক্সাম্পল দেই, আর্টিকারিয়া। অনেক সময় গা চাকা চাকা ফুলে ওঠে, ইচিং, যে কোনো ধরনের অ্যালার্জি, যেটাকে আমরা বলি যে গা চুলকাচ্ছে, গা ফুলে গেছে, যে কোনো ধরনের অ্যালার্জির বিরুদ্ধে যদি আপনি স্টেরয়েড দেন, সেখানে খুব দ্রুত রেজাল্ট হবে, ভালো হবে। এই জন্য যদি অ্যানিমেলটা নন প্রেগনেন্ট হয়, এরকম যদি কেস পান যে একটা গরু প্রচুর গা চুলকাচ্ছে কিন্তু অ্যানিমেলটা নন প্রেগনেন্ট, তার সর্বপ্রথম আপনি চুজ করবেন স্টেরয়েড। স্টেরয়েড কভার নন স্টেরয়েড যত ধরনের ব্যথানাশক আছে, স্টেরয়েড নিজেও একটা ব্যথানাশক। তার মানে যদি ব্যথা রিলেটেড কোনো কাজে আমি স্টেরয়েড দেই, দেওয়া যাবে। মানে নাসিড মানে কি, আমরা এটা অন্য ক্লাসে আলোচনা করব। মানে একটা ব্যথানাশক, স্টেরয়েড নিজেও একটা ব্যথানাশক। অর্থাৎ একটা গরু পা খোলাচ্ছে, ব্যথা পাইছে, ইনজুরি, সেক্ষেত্রে আমি স্টেরয়েড দিতে পারবো, কোনো সমস্যা নেই, স্টেরয়েড দিতে পারবো।
স্টেরয়েডের অ্যান্টিপাইরেটিক অ্যাকশন আছে। অর্থাৎ একটা গরুতে জ্বর আসছে, আপনি যদি ওই গরুটাতে স্টেরয়েড দেন তার জ্বর কমে যাবে। এটা কিন্তু আমরা অনেকেই মানে মানতে চাই না। আপনি একটা গরুতে জ্বর আসছে, আপনি দিয়ে দেখেন তার জ্বর কমে কিনা, তার জ্বর কমে যাবে। অর্থাৎ স্টেরয়েডের জ্বর কমার সক্ষমতা আছে, অর্থাৎ অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি আছে। স্টেরয়েড always act as NSAID and antihistamine. অর্থাৎ স্টেরয়েড একই সাথে নাসিড এবং অ্যান্টিহিস্টা হিসেবে কাজ করে, অ্যান্টিহিস্টামিনের কাজ করে। এই জিনিসটা মনে রাখতে হবে। স্টেরয়েড একই সাথে ব্যথানাশক এবং অ্যান্টিহিস্টামিন এই কাজটা করে। তার মানে যদি কোনো গরুতে আমি স্টেরয়েড দেই, ওই গরুতে আলাদাভাবে ব্যথানাশক এবং অ্যান্টিহিস্টামিন দেওয়া যাবে না। কারণ স্টেরয়েড একই সাথে নাসিড এবং অ্যান্টিহিস্টামিনের কাজ করে। যদি কোনো গরুতে আমরা স্টেরয়েড দেই, ওই গরুতে আলাদাভাবে অন্য কোনো ব্যথানাশক বা অ্যান্টিহিস্টামিন দেওয়া যাবে না। এটা কিন্তু আমরা অনেকে দেই, অনেকে জেনে দেই বা অনেকে না জেনেই দেই। স্টেরয়েডও দিছে, অ্যান্টিহিস্টামিনও দিছে। আমরা স্টেরয়েড যে গরুতে দেব, ওই গরুতে আর অন্য কোনো ব্যথানাশক এবং অ্যান্টিহিস্টামিন দেব না। কারণ স্টেরয়েড একই সাথে নাসিড এবং অ্যান্টিহিস্টামিনের কাজ করে। স্টেরয়েড ব্লাডে গ্লুকোজ বাড়ায়। অর্থাৎ কোনো গরুতে যখন স্টেরয়েড দেওয়া হয়, ওই গরুর ব্লাডে গ্লুকোজ বাড়বে, এবং মানুষের ক্ষেত্রেও তাই। তার মানে স্টেরয়েড যখন আমরা কোনো গরুতে পুশ করব, ওই গরুর ব্লাডে গ্লুকোজ বাড়বে। এই জন্য হিউম্যানে যেসব পেশেন্টের ডায়াবেটিসের সমস্যা থাকে, তাদেরকে স্টেরয়েড অ্যাভয়েড করা হয়। আর স্টেরয়েড যেহেতু ব্লাডে গ্লুকোজ বাড়ায়, এই জন্য কিটোসিস লার্জ অ্যানিমেলে কিটোসিস নামে একটা রোগ আছে, গ্লুকোজ ডেফিসিয়েন্সি। এই জন্য লার্জ অ্যানিমেলে কিটোসিস রোগে সর্বপ্রথম স্টেরয়েড সাজেস্ট করা হয়। কিটোসিস হয় গ্লুকোজের অভাবে। কিটোসিসে স্টেরয়েড ওভার ডোজে সাজেস্ট করা হয়। কারণটা হচ্ছে ব্লাডে ইমিডিয়েট গ্লুকোজ বাড়ায়। অ্যান্টিহিস্টামিন দিলে প্রবলেম কি? অ্যান্টিহিস্টামিন কেন দিবেন? আপনি যদি স্টেরয়েড দেন, তার মানে আপনি তো অ্যান্টিহিস্টামিন দিয়েই দিলেন। আবার আলাদা সোর্স থেকে যখন আপনি অ্যান্টিহিস্টামিন দেবেন, তখন তো আপনার প্রথমত ইকোনমিক লস, দ্বিতীয়ত টক্সিসিটি হইতে পারে। একটা অ্যানিমেলকে আপনি দুই দিক থেকে অ্যান্টিহিস্টামিন কেন দিবেন?
অ্যান্টিহিস্টামিনে তো সাইড এফেক্ট আছে, ইকোনমিক লস করবেন, পাশাপাশি টক্সিসিটি বাড়বে। অ্যান্টিহিস্টামিন যখন ওভার হবে তখন অ্যানিমেল ঘুমাবে, ঘুম ঘুম ভাব চলে আসবে। আপনি অ্যান্টিহিস্টামিন দিবেন কেন? আপনি যদি স্টেরয়েড দিয়ে থাকেন তার মানে আপনি অলরেডি ব্যথানাশক এবং অ্যান্টিহিস্টা দিয়েই দিছেন, তো আর কেন দিবেন? স্টেরয়েড যদি কোনো মিল্কিং গাভীতে দেওয়া হয়, স্টেরয়েড অধিক পরিমাণে দুধ কমায়। স্টেরয়েড যদি কখনো কোনো মিল্কিং গাভীতে দেন, এটা মনে রাখতে হবে যে স্টেরয়েড অধিক দুধ কমায়, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এটা দেওয়ার আগে মালিককে বলতে হবে যে দুধ কমে যাবে, এই যে দুধটা কমে যাবে এটা 15 দিন থাকবে, 15 দিন পর বাড়বে। অর্থাৎ এই স্টেরয়েডের কার্যকারিতাটা 15 দিন থাকবে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে স্টেরয়েড দিতেই হবে। তখন আমরা মালিককে সরাসরি না বলে ইনডাইরেক্ট বলতে পারি যে রোগের কারণে আপনার দুধ কমে যাবে, এটা 15 দিন পর আবার বাড়বে ধীরে ধীরে, কিন্তু মূলত কমতেছে স্টেরয়েডের কারণেই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট যদি স্টেরয়েড না দেয় সেটা অসম্পূর্ণ থাকবে, স্টেরয়েড দিতেই হবে, উপায় নাই। আমরা কিছু ট্রেড নেম দেখবো এখন। ট্রেড নেম, ট্রেড নেম শুধু ডেক্সামেথাসোনের, এটা সংক্ষেপে লিখলাম, ডেক্সামেথাসোনের ট্রেড নেম শুধু। এগুলো সব ট্যাবলেটও আছে, আমাদের ট্যাবলেট লাগে না কারণ আমরা তো ইমার্জেন্সি কেসে যাই, ট্যাবলেট লেখার সময় নেই। ডেক্সাভেট 10 ml 50 ml, এটা টেকনোর। ইঞ্জেকশন এস্টেরন, এটা 1 মিল, 10 ml 30 ml, 10 ml 30 ml। আচ্ছা, ডোজ 1 ml পার 10 কেজি, 10 কেজি বডি ওয়েট। হ্যাঁ, এটা 1 ml পার 10 কেজি। এনিমেল যদি এখন যত বড় হয় হোক, আমরা মনে রাখবো, আচ্ছা পরে বলতেছি। রুট, স্টেরয়েড সবসময় ইন্ট্রামাসকুলার এবং ইন্ট্রাভেনাস, সবসময় ইন্ট্রামাসকুলার অর ইন্ট্রাভেনাস, যে কোনো স্টেরয়েড এই দুই রুটে ব্যবহার করতে হবে, হয় ইন্ট্রামাসকুলার নতুবা ইন্ট্রাভেনাস। স্টেরয়েড 2 দিন ব্যবহার করতে হয়। প্রথম দিন এবং 48 ঘন্টা পর। অর্থাৎ আজকে যদি কোনো গরুকে আমি স্টেরয়েড দেই, যদি লাগে 48 ঘন্টা পরে আবার দেব।
সর্বোচ্চ 2 দিন, এটা মনে রাখতে হবে। তার মানে আমি আজকে একটা গরুকে স্টেরয়েড দিলাম, 48 ঘন্টা অবজার্ভ করব, যদি পরিস্থিতি কন্ট্রোল হয় তাহলে আর দেব না, যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে তাহলে 48 ঘন্টা পর আর একবার দেব। 2 দিন দেওয়ার পরেও যদি গরু কন্ট্রোল না হয় আর দেব না। তার মানে ধরে নিতে হবে আমার ডায়াগনোসিস ভুল হচ্ছে কোথাও। বিষয়টা কি ক্লিয়ার? স্টেরয়েড আমরা 2 দিন দেব, প্রথম দিন এবং 48 ঘন্টা পর যদি লাগে। এবার প্রেডনিসলন সহ ট্রেড নেম ডেক্সামেথাসোন প্লাস প্রেডনিসলন, এই দুইটা কম্বাইন্ড পাওয়া যায়, দুইটা কম্বাইন্ড পাওয়া যায়। এই দুইটা কম্বাইন্ডের এবার ট্রেড নেম ইনজেকশন প্রেডনিভেট, এটা টেকনোর, এটাতে ডেক্সামেথাসোন প্লাস প্রেডনিসলন দুইটাই আছে। এটার প্যাক সাইজ 10 ml। বাট ইনজেকশন প্রিডেকশনাল প্লাস, এটা আছে রেনাটা, এটাও 10 ml। এগুলাতে আছে ডেক্সামেথাসোন প্লাস প্রেডনিসলন। ডোজ যেটা শুধু ডেক্সামেথাসোন ওটা ছিল 1 ml পার 10 কেজি, এটা হবে 1 ml পার 20 কেজি, এটার ডোজ কম লাগে। এটার ক্ষেত্রেও একই কথা, রুট ইন্ট্রামাসকুলার और इंट्रावेनस, इंट्रामास्कुलर और इंट्रावेनस, এটার ক্ষেত্রেও একই কথা, প্রথম দিন এবং 48 ঘন্টা পর যদি লাগে। এখন একটা গরুর ওজন 500 কেজি, ফর এক্সাম্পল আমি একটু আগে আমি একটা গরু দেখে আসলাম, ম্যাস্টাইটিস 300 কেজি ওজন, একটু আগে দেখে আসলাম, তাহলে কতটুকু লাগে? তার মানে যদি আমি শুধু ডেক্সামেথাসোন দিই তাহলে 30 মিলি লাগার কথা, কিন্তু এত দেওয়া যাবে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি নেভার ক্রস 20 ml, আমরা 20 মিলির বেশি দেব না অ্যাট এ টাইম, সেটা হোক ডেক্সামেথাসোন প্লাস প্রেডনিসলন, 20 মিলির বেশি আমরা দেব না। এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে যে 20 মিলির বেশি আমরা দেব না অ্যাট এ টাইম। আমি 15 মিলি করে দিয়ে আসলাম, আমি প্লাসটাই দিছি, কিন্তু সাপোজ অনেক গরু 500 কেজি হইতে পারে, তখন কি হবে? আমরা 20 মিলির বেশি দেব না। এবার আমরা ইন্ডিকেশন দেখব, ইন্ডিকেশনস খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিকেশনস প্রথমটাই হচ্ছে কিটোসিস, কিটোসিসে অবশ্যই দিতে হবে, কিটোসিসে অবশ্যই দিতে হবে। 2 নম্বরে
নিউমোনাইটিস, তার মানে নিউমোনিয়ার চিকিৎসায় যদি কেউ স্টেরয়েড না দেয় তাহলে তার চিকিৎসাটা কমপ্লিট হবে না। নিউমোনিয়ার চিকিৎসায় অবশ্যই আপনাকে দিতে হবে। কেন দিতে হবে সেটা বলি। লাংসের যে টিস্যু আছে এগুলা স্টেরয়েডের কারণে দ্রুত হিল হয়, দ্রুত ম্যাচিউর হয়। লাংস টিস্যু immediately recover by স্টেরয়েড। অর্থাৎ ফুসফুসের যে টিস্যুগুলো আছে এগুলা স্টেরয়েডের কারণে দ্রুত রিকভার করে। অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন যেগুলাতে হয়, অর্থাৎ যেখানে লাংসের ইনভলভমেন্ট থাকে, ওই কেসগুলাতে স্টেরয়েড ইমিডিয়েট দিতে হবে। স্টেরয়েড ছাড়া ওই ট্রিটমেন্টটা ইনকমপ্লিট। অর্থাৎ নিউমোনিয়ার চিকিৎসায় যদি আপনি স্টেরয়েড না দেন তাহলে এখানে আপনার কপালে দুঃখ আছে। তিন নম্বরে এনি অ্যালার্জিক ডিজিজ। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আর্টিকারিয়া, ডার্মাটোফিলোসিস, মৌমাছি কামড় দিছে, এরকম হয় না যে মাছি কামড় দিছে, গা ফুলে গেছে, চুলকাচ্ছে, এরকম। অর্থাৎ যেখানে আপনাকে মনে হবে অ্যালার্জিক ডিসঅর্ডার হয়েছে, এরকম হয় ফিল্ডে অনেক কেস হয় যে হঠাৎ করে মৌমাছি কামড় দিছে, তাহলে অ্যান্টিহিস্টামিন দিয়ে কিন্তু গরু ভালো করতে পারবেন না, দ্রুত স্টেরয়েড দিতে হবে। চার নম্বরে আর্থ্রাইটিস। জয়েন্ট ফুলে যায় না, এই আর্থ্রাইটিসে স্টেরয়েড স্পেসিফিক দিতেই হবে। আমি যে ডিজিজগুলোর নাম বলতেছি এগুলো স্পেসিফিক, এগুলোতে দিতেই হবে, এগুলোতে অল্টারনেটিভ নাই, দিতেই হবে, এটা মনে রাখতে হবে। যেহেতু এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যে কোনো ইনফ্লামেটরি ডিজিজে দিতে পারবেন, এনি ইনফ্লামেটরি ডিজিজ। যে কোনো ইনফ্লামেটরি ডিজিজে দেওয়া যাবে, যেহেতু এটা ইনফ্লামেশন কমায়। 5 নম্বরে আর একটা উল্লেখ করে দিই, স্পেসিফিক, আমি স্পেসিফিক বলতেছি কিন্তু। 5 নম্বরে ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিসে যদি কেউ স্টেরয়েড না দেয় ওই তার ট্রিটমেন্ট অসম্পূর্ণ। ম্যাস্টাইটিস, আমি যে 5টা ডিজিজের নাম বললাম, এই 5টা ডিজিজেতে অবশ্যই আপনাকে স্টেরয়েড দিতে হবে। যদি আপনি না দেন তাহলে আপনার ট্রিটমেন্টটা অসম্পূর্ণ হিসেবে গণ্য হবে। আর 6 নম্বরে হচ্ছে এনি ইনফ্লামেটরি ডিজিজ। যে কোনো ইনফ্লামেটরি ডিজিজে আপনি দিতে পারবেন, যেহেতু এটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এখন এইখানে কথা আছে, কন্ডিশনটা ভুলে গেলে কিন্তু হবে না, না হলে আবার সব দোষ হবে আমার, যে মাহবুব ভাই তো বলছে। এখন দেখেন, একটা গরুতে নিউমোনিয়া হয়েছে, একটা গরুতে ম্যাস্টাইটিস, একটাতে আর্থ্রাইটিস, ঠিক আছে, সাপোজ। এখন যদি এই গরুগুলা প্রেগনেন্ট হয় তাহলে কি আপনি দেবেন স্টেরয়েড? কখনোই না, এটা মনে রাখতে হবে। তখন বলবেন যে মাহবুব ভাই তো দিতে বলছে, আমি দিতে বলছি, কন্ডিশনটা মাথায় রাখতে হবে। স্টেরয়েড যেহেতু অ্যাবর্শন করে,
যদি অ্যানিমেলটা প্রেগনেন্ট হয় তাহলে আপনাকে প্রথম দিকে অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে, অল্টারনেটিভ ওয়ে আছে কিনা ট্রাই করতে হবে, কারণ সহজেই তার অ্যাবর্শন করা যাবে না চাইলেই। আর যদি প্রেগনেন্ট না হয় তাহলে প্রথমে অবশ্যই স্টেরয়েড, এটা মনে রাখতে হবে, এই বেসিক পয়েন্টটা মাথায় নিতে হবে। হ্যাঁ, এরকমও আমরা করি যে নিউমোনিয়া হয়েছে প্রেগনেন্ট, এরকমও আমি করি, অনেক করি, যে আমি যাওয়ার আগে সব চিকিৎসা শেষ, এখন আমি মালিককে বললাম যে আগে আপনার গরুকে ভালো করতে হবে, গরু ভালো করার জন্য বাচ্চাকে আবাসন করতে হবে, উনি রাজি হয়ে যায়। যদি এই কন্ডিশন এরকম হয় বা পরিস্থিতি যদি এরকম হয় যে দিতেই হবে, দিয়ে দেন, আলোচনা সাপেক্ষে দিয়ে দেন। যদি এরকম হয় যে ম্যাস্টাইটিস হয়েছে কিন্তু প্রেগনেন্ট, কিন্তু ওলানের অবস্থা এত খারাপ যে স্টেরয়েড দিতেই হবে, দিয়ে দেন, আলোচনা সাপেক্ষে। এখন স্টেরয়েড দিয়ে কিন্তু ইনডিউস পারচুরেশন করানো হয়। স্টেরয়েডের আর একটা ব্যবহার আছে ইনডিউস পারচুরেশন। ইনডিউস পারচুরেশন অর্থাৎ আমরা যখন ইনডিউস পারচুরেশন করি তখন স্টেরয়েড দেই। এখন প্রশ্ন হচ্ছে স্টেরয়েড যদি আবর্ষণ করে তাহলে এই ক্ষেত্রে কি হয় বা করে না কেন? এই ক্ষেত্রে করবে না, কেন করে না? কারণ ইনডিউস পারচুরেশন আমরা কখন করি? যে বাচ্চাটা আজকালকে হবে এরকম, মানে সময় হয়ে গেছে, অর্থাৎ যখন 250 দিন পার হয়, যখন কোনো গর্ভাবস্থা প্রেগনেন্সি যখন 250 দিন পার হয় তখন আর স্টেরয়েড কিছুই করতে পারবে না, অ্যাবর্শন করতে পারে না। তার মানে কি দাঁড়াইলো? আমরা ইনডিউস কখন করি? আমরা তো ডেট কনফার্ম হয়েই করি যে 270 দিন হয়ে গেছে বা 275 দিন, অর্থাৎ আমরা ইনডিউস তখনই করি যখন ডেট কনফার্ম। আর যেখানে বলা হচ্ছে 250 দিন পার হয়ে গেলে আর করবে না, কোনো কিছুই করবে না, অর্থাৎ এই জন্য ইনডিউস পারচুরেশনে আপনারা অ্যাবর্শন করবে না। ভাইরাল ডিজিজে স্টেরয়েড অ্যাভয়েড করতে হবে। যেসব ভাইরাল ডিজিজ আছে যদিও ইনফ্লামেশন থাকে তারপরও অ্যাভয়েড করতে হবে, কারণ স্টেরয়েড বডি ইমিউনিটি কমায়। ভাইরাল ডিজিজে অধিকাংশ ভাইরাল ডিজিজে বডি ইমিউনিটি এমনিতেই কমে যায়, যদি ওই ক্ষেত্রে আমরা স্টেরয়েড দেই তাহলে আরও জটিলতা বাড়তে পারে। এই জন্য যেসব ভাইরাল ডিজিজে ইনফ্লামেশন থাকে ওই সব ডিজিজে স্টেরয়েড অ্যাভয়েড করতে হয়, কারণ ভাইরাল ডিজিজে বডি ইমিউনিটি অধিকাংশ ক্ষেত্রেই কমে যায়, তো স্টেরয়েড দিলে আরও কমে যাবে, কারণ স্টেরয়েডের মেকানিজমটাই হচ্ছে বডি ইমিউনিটিকে সাপ্রেস করে স্টেরয়েড নিজস্ব একটা ইমিউনিটি দাঁড় করায়। স্টেরয়েড নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমার আলোচনা শেষের দিকে। যে কোনো ধরনের শক, যে বিভিন্ন ধরনের শক হয় না, ইলেকট্রিক শক, তারপরে অ্যাক্সিডেন্টাল শক, এই ধরনের ক্ষেত্রে স্টেরয়েড দিতে হয়। স্টেরয়েডের অনেকগুলো ব্যবহার আছে। তারপর অনেকে স্যালাইন দেওয়ার সময় দেয়, বিভিন্ন যখন ক্যালসিয়াম স্যালাইন পুশ করে স্টেরয়েড দেয় ওই যে হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য, এগুলো নন স্পেসিফিক ব্যবহার। মোট কথা বিভিন্ন ধরনের শক প্রিভেনশনের জন্য আপনি স্টেরয়েড দিতে পারেন। যেটা দেয় যে ইলেকট্রিক শক, রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয় দ্রুত দেয়।
কারো কোনো প্রশ্ন নাই স্টেরয়েড নিয়ে? যদি হাইপোথার্মিয়া রিলেটেড একটা প্রশ্ন করি, হাইপোথার্মিয়াতে অনেকে স্টেরয়েড দেয়, অর্থাৎ বডি টেম্পারেচার যদি কমে যায় সেক্ষেত্রে অনেকে স্টেরয়েড দেয়। এখন যদি সেটা অ্যাসিডিটির কারণে হয় তাহলে ওই ক্ষেত্রে দেওয়া যাবে না, অন্য কোনো ক্ষেত্রে হলে দিতে পারেন। অ্যাসিডিটির ক্ষেত্রে দেওয়া যাবে না, কারণ অ্যাসিডিটির ক্ষেত্রে দিলে আরও অ্যাসিড বাড়বে। স্টেরয়েড ইউজের সময় বডি টেম্পারেচার কি ফ্যাক্টর? বডি টেম্পারেচার তো কোনো ফ্যাক্টর না, আপনি আপনার ডায়াগনোসিসটা ফ্যাক্টর, আপনি কোন ক্ষেত্রে দিতে চাচ্ছেন। এখন আপনার জ্বর আসছে, সাপোজ একটা গরুর জ্বর আসছে, ফিভার। আচ্ছা, এখন আপনার কাছে দুইটা ওষুধ আছে হাতে, একটা হচ্ছে প্যারাসিটামল আর 2 নাম্বার হচ্ছে স্টেরয়েড। এখন আপনি কোনটা চুজ করবেন? দুইটাই দিলেই কিন্তু জ্বর কমবে, দুইটার যে কোনো একটা দিলেই জ্বর কমবে, আপনার কাছে দুইটা আছে, তাহলে আপনি কোন অপশনে যাবেন? স্টেরয়েড দিয়ে যদি আপনি জ্বর কমাইতে চান, এটা হলো নন স্পেসিফিক ব্যবহার। স্টেরয়েড দিয়ে যে জ্বর কমানো যায় এইটা আপনার জানা থাকলো বিষয়টা, তার মানে আপনাকে নাসিড দিয়ে জ্বর কমাইতে হবে, এইটা হলো স্পেসিফিক। যেসব নাসিড ড্রাগ আছে যেমন প্যারাসিটামল, এইটা দিয়ে আপনাকে জ্বর কমাইতে হবে। এখন আপনি একটা গরুতে জ্বর আসছে, এই জ্বরটা তো ভাইরাল ডিজিজেও হইতে পারে না? এখন একটা গরু জ্বর আসছে, আপনি স্টেরয়েড দিয়ে দিলেন, যদি ভাইরাল ডিজিজ হয় তখন তো হিতে বিপরীত হবে। আমি বোঝাতে চাচ্ছি যে জ্বর আপনি কমাইতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই, জ্বর কমে যাবে, কিন্তু আপনি জ্বর কমার জন্য অবশ্যই আপনি নাসিড ইউজ করবেন। যদি এরকম হয় যে আপনি এমন এক জায়গায় গেছেন আপনার কাছে স্টেরয়েড ছাড়া কিছুই নেই, দেন সমস্যা নেই, কিন্তু আপনাকে স্পেসিফিক ব্যবহার জানতে হবে। আমি কিন্তু কখনোই আপনাকে বলতেছি না যে আপনি স্টেরয়েড দিয়ে জ্বর কমান, এটা বলতেছি না, কিন্তু স্টেরয়েড দিয়ে জ্বর কমানো যায় এইটা আপনার জানা থাকলো। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি ক্লাস শেষ করে দেবো এখন। তো ধন্যবাদ সবাইকে, এই স্টোরিটা আলোচনা শেষ। প্রশ্ন থাকলে গ্রুপে করেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম।